তো লেকচার 4 এটা আমি আমাদের এই শীটে যেটা ইনক্লুড করেছি যে সি প্রোগ্রামের বেসিক। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি কি নিয়ে বা কিভাবে তৈরি হয় বা কি কাজ করা হয় এটা দিয়ে। দেখো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজটা কি সেটা আমরা আগে জেনে নিব। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজই হচ্ছে সফটওয়্যার তৈরি করা। মানে আমরা যে অ্যালগোরিদম গুলা করলাম, সেই অ্যালগোরিদম গুলা দিয়ে প্রোগ্রাম তৈরি করার জন্য আমাদেরকে কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এখন সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে বা সি প্লাস প্লাস আছে বা আরো অন্যান্য জাভা, সি শার্প, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তো এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আমরা শিখবো না। আমাদের এখানে তোমাদের বইয়ে সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কি দেখো, নর্মালি যে কোনো ল্যাঙ্গুয়েজ বা ভাষা, সেই ভাষা শিখতে গেলে সেই ভাষার শব্দ শিখতে হয়, বর্ণ শিখতে হয়, বা সেই ভাষার বর্ণগুলো আমরা জানি। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাও ঠিক তেমনি একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে এই কম্পিউটারের যে প্রোগ্রাম, এই যে দেখো এটা একটা সফটওয়্যার, তারপর এই যে ফক্সি ট্রিডার একটা সফটওয়্যার, তারপরে এই যে জুম একটা সফটওয়্যার। এই সফটওয়্যার গুলোর প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। এই সফটওয়্যার গুলা কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়েছে। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে, আমরা যে নিম্ন স্তরের এবং উচ্চ স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম শুনেছি, পড়ে এসেছি। তো সি প্রোগ্রামিং হচ্ছে মধ্য স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কেন মধ্য স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? কারণ হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু বৈশিষ্ট্য আছে যা নিম্ন স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্যকে ধারণ করে। আবার কিছু বৈশিষ্ট্য আছে যা উচ্চ স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকেও ধারণ করে, যার ফলে এটা মধ্যম স্তরে অবস্থান করছে। মানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কেন মধ্যম স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়? কারণ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমার উচ্চ স্তর এবং নিম্ন স্তর উভয় স্তরের কিছু কিছু বৈশিষ্ট্য ধারণ করে। এই জন্য এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আমরা মধ্যম স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে থাকি। এই যে দেখো, এখানে বলা আছে সি একটি মধ্য স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলা আমি নর্মালি পড়াই না, কারণ এইগুলা তেমন পরীক্ষাতে আসে না, সি প্রোগ্রামিং বৈশিষ্ট্য। তো আমি কিছু কথা বলি, এই কথাগুলা তোমরা ভিতরে পাবা। তো আমি আগেই বললাম যে একটা ভাষা তৈরি করতে গেলে কিন্তু অ আ ক খ, যেমন বাংলা ভাষা অ আ ক খ এরকম বর্ণমালা নিয়ে তৈরি, তাই না? তারপরে সেই ভাষার আমরা শব্দ লিখি। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করতে গেলে এরকম লেটার তো নাই, তবে কিছু শব্দ আছে। এই শব্দের সংখ্যা হচ্ছে 32টা। এই 32টা শব্দ নিয়ে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। কতটা শব্দ? 32টা। হ্যাঁ, 32টা। এই 32টা শব্দকে বলা হয় কিওয়ার্ড। কি শব্দের অর্থ আসলে চাবি। 32টা। হ্যাঁ, 32টা কিওয়ার্ড আছে, মানে মূল শব্দ আর কি, যেগুলো বলে কিওয়ার্ড। কি এলিমেন্টস দিয়ে আমরা কি বলি বুঝি না, যে কি এলিমেন্টস হচ্ছে মূল উপাদান বা মূল বিষয়। ঠিক তেমনি কি এলিমেন্টস বা কি ওয়ার্ড হচ্ছে 32, মানে 32টা কিওয়ার্ড আছে। তো আমরা এই 32টা কিওয়ার্ড নিয়েই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখব, এর বাইরে কিছু লিখব না। আচ্ছা, তো এখন দেখো এই জায়গাটাতে একটা স্ট্রাকচার দেওয়া আছে, যে স্ট্রাকচারটা একটা সি প্রোগ্রামের স্ট্রাকচার। এই স্ট্রাকচারের বাইরে সি প্রোগ্রাম লেখা হয় না। তবে এই স্ট্রাকচারের সকল উপাদান যে একটা সি প্রোগ্রামে সবসময় এক্সিস্ট করবে, ব্যাপারটা এরকম না। এর বাইরে কিছু থাকবে না। মানে এখানে যেমন দেখো, ডকুমেন্টেশন সেকশন, লিংক সেকশন, ডেফিনেশন সেকশন, প্রত্যেকটা সেকশন থাকতে পারে, আবার সব সেকশন নাও থাকতে পারে, কিন্তু এর বাইরে কিছু থাকবে না। আমার কথাটা মনে হয় বুঝো নাই। স্যার বুঝতে পারছি। মানে এর বাইরে কিছু থাকবে না, আবার এর ভিতরে দুই একটা জিনিস নাও থাকতে পারে। এখন বুঝছো? জি স্যার।
মানে এটা হচ্ছে এই স্ট্রাকচারটা মেইন স্ট্রাকচার, এর বাইরে কিচ্ছু প্রোগ্রামে থাকবে না। কিন্তু যা থাকবে এর মধ্যে থেকেই। হ্যাঁ, এর মধ্যে থেকে থাকবে, কিন্তু সব যে সব সময় থাকবে এমন না, দু একটা পার্ট নাও থাকতে পারে। তো এখানে কিন্তু পার্ট গুলা দেওয়া আছে, যেমন ডকুমেন্টেশন সেকশনটা হচ্ছে প্রোগ্রামের ম্যান্ডেটরি পার্ট না, এটা থাকতেও পারে নাও পারে। এখানে প্রোগ্রামের, যেমন আমি যদি তোমাদের ওই যে, আচ্ছা আমি কি সরাসরি তোমাদের সি প্রোগ্রামে চলে যাব, গিয়ে দেখাবো মানে কোড ব্লকে? স্যার দেখান। আচ্ছা তোমরা তোমাদের ল্যাব কি করেছো, মানে ল্যাব হয়েছে? না স্যার স্যার। এখন শুরু হয় নাই। কি বলে এখনো শুরু হয় নাই? তোমাদের ক্লাসই তো শেষ, তোমাদের কোন স্যার নিয়েছে ক্লাস? শেষ হয় নাই স্যার, বলছি। স্যার আমাদের তরুণ স্যার নেই। তরুণ স্যার নেয়, কিন্তু অনলাইনে ক্লাস নিছে কোন স্যার? অনলাইনে জুমে জানি ক্লাস? না স্যার। তোমরা ক্লাস করোনি জুমে? স্যার কোর্স আমি বুঝতে পারি না, এই জন্য আর লাস্টের গুলা করি না। আচ্ছা কোন স্যার নিচ্ছিল ক্লাস? স্যার নাম জানি না তো। মানে স্যার নিচ্ছিল না ম্যাডাম? স্যার স্যার হচ্ছে। ও আচ্ছা। আচ্ছা যাই হোক, তাহলে তো কিছু করার নেই, তাহলে তোমরা একেবারে নভিস, একেবারে কিছুই করনি। তো তোমাদেরকে একেবারে শুরু থেকে দেখাবো। তো তোমাদের বাসায় কম্পিউটার আছে? না স্যার। তাহলে কেমনে দেখবা? তাহলে কম্পিউটার যদি থাকতো তাহলে তো আমার সাথে সাথে কাজ করতে পারতা, মানে আমিও স্যার করতাম এটা কি তোমরা। পড়াই লাগবে পরীক্ষার জন্য নাকি? এটা তোমাদের সামনে যে পরীক্ষাটা হবে কলেজে, সেটার জন্য পড়াই লাগবে, কিন্তু বোর্ড এক্সামের জন্য এর চ্যাপ্টার ছাড়াও এ প্লাস পাওয়া যাবে। আমি স্টুডেন্টদেরকে সবসময় কলেজ এক্সামের জন্য এটা করাই, কিন্তু যারা আর্টস কমার্সে যেসব স্টুডেন্ট সি প্রোগ্রাম বাদ দিয়ে করতে চায়, আমি তাদেরকে বলি তোমরা বাদ দাও, কোনো সমস্যা নেই, এটা বাদ দিয়ে এ প্লাস পাওয়া যায়। মানে যে স্যার পর্যন্ত যদি দিয়েছি। বাদ দিয়ে প্লাস হওয়া যায় তাইলে কিন্তু পড়ার কলেজে, দরকার। কিন্তু কলেজের এই যে পরীক্ষা, এটা স্যার এইবার তো শুধু এমসিকিউ। এমসিকিউতেও তো এখান থেকে আসবে, আসবে না? ও আচ্ছা স্যার সমস্যা নেই, তোমাদের না করলেও হবে। মানে আমি যেগুলা করতে হবে বা আমি তোমাদের দেখাবো, তোমরা তো ভিডিও দেখবা, মানে ভিডিও দিব। সো সে অনুযায়ী তোমরা যদি একটু মনোযোগ দাও, পারবা। মানে তোমাদের নিজেরা নিজেদের হাতে কলমে করা লাগবে না, আমি দেখাবো তোমরা দেখবা। তো দেখো এখানে একটা সফটওয়্যার আমি ওপেন করব, সফটওয়্যারটার নাম হচ্ছে কোড ব্লক। দেখো আমি এই যে কোড ব্লক সফটওয়্যারটা ওপেন করছি, এই সফটওয়্যার দিয়েই তোমাদের আসলে সব কাজ করা হয়, মানে সি প্রোগ্রাম দেখানো হয় আর কি কোড ব্লক দিয়ে। দেখো এই যে এটা ওপেন হয়েছে। এখন আমরা এই যে ফাইলে গিয়ে নিউ একটা ফাইল নিব, এই যে এমটি ফাইল। তো এমটি ফাইলটা আমরা এখন ফাইলটা সেভ করব। ধরো আমরা সেভ করলাম, ফাইলের একটা নাম দিলাম, হ্যাঁ। ধরো তোমরা যেহেতু প্রথম কাজগুলো করছো, সো ফার্স্ট, FIRST ফার্স্ট দিয়ে সেভ করলাম। তো এখন দেখো এই জায়গাটাতে আমরা বললাম ডকুমেন্টেশন সেকশন, আমি বললাম এই ডকুমেন্টেশন সেকশনটা, আচ্ছা আমি একটা র্যান্ডমলি একটা প্রোগ্রাম লিখি, যে প্রোগ্রামটা তোমরা এখন কিছু বুঝবা না, কিন্তু আমি মানে পরে বুঝাবো আর কি, পরে বুঝবা। ইনক্লুড, এগুলো এখন বুঝতে চাইও না, এখন বুঝবা না, আমি আবারও বলছি। stdio.h integer main, হ্যালো স্টুডেন্টস। আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে ছোট একটা প্রোগ্রাম, মানে এর চেয়ে ছোট আর কোনো প্রোগ্রাম হয় না। তো এই প্রোগ্রামটার কাজ কি জানো? না স্যার।
এই প্রোগ্রামটার কাজ হচ্ছে আউটপুটে মানে মানে শুধু একটা লাইন প্রিন্ট করা। এই যে হ্যালো স্টুডেন্টস না, এই লাইনটা প্রিন্ট করবে। দেখো আমি রান করছি, কি আসছে এখানে পড়তে পারছো? হ্যালো না স্টুডেন্ট। স্যার। হ্যালো স্টুডেন্টস, দেখো, খেয়াল করে দেখো, দেখো উপরে হ্যালো স্টুডেন্টস এর পরে আরো কিছু লেখা আসছে, এই লেখাগুলা অপ্রয়োজনীয়, এগুলা দরকার নাই। তার মানে এই যে প্রিন্টএফ, এই লেখাটার মধ্যে এই যে ডাবল ইনভার্টেড কমার মধ্যে তুমি যা লিখবা সে আউটপুটে সেটাই দেখাবে, মানে প্রোগ্রামটা রান করলে সেটা দেখাবে। আচ্ছা, যেটা আমরা বলছিলাম সেটা আগে শেষ করি। এই যে প্রোগ্রামে ডকুমেন্টেশন সেকশন, দেখো এই প্রোগ্রামে ডকুমেন্টেশন সেকশনটা নাই। ডকুমেন্টেশন সেকশন আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখো ধরো এখানে আমি দুইটা স্ল্যাশ দিয়ে লিখে দিচ্ছি, দিস প্রোগ্রাম ইজ ফর প্রিন্টিং এ লাইন। এই প্রোগ্রামটা হচ্ছে একটা লাইন প্রিন্ট করার জন্য। তার মানে কি, এটা বর্ণনা করলাম আমি, মানে এই প্রোগ্রামটার কাজ কি সেটা আমি এখানে লিখে দিলাম, তাই না? জি স্যার। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার মানে দেখা একটু, যাচ্ছে উপরে সাদা। হ্যাঁ, দিস প্রোগ্রাম ইজ ফর প্রিন্টিং এ লাইন, মানে এটা আমি ডাবল দেখো স্ল্যাশ দিয়েছি, দিয়ে দেখো কমেন্ট করা আর কি। তো এই প্রোগ্রামে এটা না দিলেও চলবে। এরপর আসছে লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশন হচ্ছে এই যে লাইনটা আমি লিখেছি, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, স্টেডি এসটিডি এটা দিয়ে বোঝাচ্ছে স্ট্যান্ডার্ড, আই দিয়ে বোঝাচ্ছে ইনপুট, ও দিয়ে বোঝাচ্ছে আউটপুট, মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আর ডট এইচ দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে একটা হেডার ফাইল। তো এটা হচ্ছে লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশন কেন বলছি, কারণ আমার এই যে সফটওয়্যারটা আমি ব্যবহার করছি, সি প্রোগ্রাম, সি প্রোগ্রাম লেখার জন্য, এই সফটওয়্যারের লাইব্রেরি আছে। এই লাইব্রেরিতে অনেকগুলো ফাংশন আছে, যে ফাংশনের মধ্যে এই ইনক্লুড stdio ডট এইচ একটা ফাংশন। সেই ফাংশনটার কাজ হচ্ছে প্রোগ্রামে কোনো ইনপুট করা বা আউটপুটে কোনো কিছু দেখানো। stdio ডট এইচ এটা যদি আমি প্রোগ্রামে ইনক্লুড করি, তাহলে আমার এই প্রোগ্রাম দিয়ে আমি ইনপুট নিতে পারবো। ইনপুট মানে ওই যে কোনো মানে মানে ভ্যালু ইনপুট নেওয়া, যেমন ভেরিয়েবলের মান। ওই যে এর আগে আমরা ইনপুট করতে বলেছিলাম না, মনে আছে? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সময় ভূমি উচ্চতা ইনপুট করতে বলেছিলাম। তারপরে তোমাদের হচ্ছে সামেশন বের করার সময় এন এর মান ইনপুট করতে বলেছিলাম। তো সেই রকম কোন একটা মান আমাদের যদি ইনপুট করতে হয়, কিন্তু আমরা যদি এইটা না দেই, তাহলে আমরা ইনপুট নিতে পারবো না। আবার আউটপুটে দেখাচ্ছি, দেখো এই যে প্রিন্টএফ, আমরা বলেছিলাম না যে কোনো কিছু প্রিন্ট করা, মানে ওই যে ভ্যালু প্রিন্ট করে দেওয়া বা হচ্ছে সামেশন লাস্টে প্রিন্ট করে দিচ্ছিলাম, মনে পড়ে আমরা অ্যালগোরিদম করার জি সময় স্যার। বলছিলাম? হ্যাঁ। জি তো তার স্যার। মানে ইনপুট প্রিন্ট করা মানে হচ্ছে আউটপুটে দেখানো, আর ইনপুট করা মানে হচ্ছে কোন একটা ভ্যালু ইনপুট করা। তো সেই ইনপুট এবং আউটপুটের কাজগুলো করার জন্য এই হেডার ফাইলটা প্রোগ্রামে ইউজ করতে হবে। তার মানে আমরা যত প্রোগ্রাম করব সব প্রোগ্রামে ইনপুট আউটপুট থাকবেই, সো এই হেডার ফাইলটাও থাকবে। এই হেডার ফাইলটা সবসময় এটা ইউজ করতে হবে। স্যার এটা লিঙ্ক সেকশনে। হ্যাঁ, এটাই হচ্ছে লিঙ্ক সেকশনের, যেটা লিংক করছে ওই ইনপুট আউটপুটের সাথে লিংক করে দিচ্ছে, মানে আমাদের লাইব্রেরি ফাইলের সাথে লিংক করছে। আচ্ছা, এরপরে আসছে ডেফিনেশন সেকশন। সে ডেফিনেশন সেকশনটাও আমাদের প্রোগ্রামে ইম্পর্টেন্ট পার্ট না। এখানে আমরা হচ্ছে কোন একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার জন্য এটা ইউজ করা হয়, যেটা আমাদের প্রোগ্রামে আমরা চাইলে দিতে পারি, না চাইলে নাই, এটা সমস্যা নাই, তোমরা দিবা না এটা। তো আমাদের যদি সি প্রোগ্রামের বেসিক গঠন আসে, তখন এটা আর কি, এটা তোমরা মুখস্থ করে ফেলতে পারো, যে এই যে এটা, যে প্রথমে ডকুমেন্টেশন, তারপরে লিঙ্ক সেকশন, তারপর ডেফিনেশন, এরপর আসছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন। গ্লোবাল ডিক্লারেশন সেকশনটা কি, যে আমরা ওই যে ভেরিয়েবল নিয়েছিলাম না, ওই যে এন এর মান বা হচ্ছে কোন একটা ওই যে ভূমি উচ্চতা, এগুলা ভেরিয়েবলের মাধ্যমে নিয়েছিলাম।
তো সেই ভেরিয়েবল গুলা ডিক্লেয়ার করতে পারি আমরা। সেই গ্লোবাল এইখানে যদি প্রোগ্রামের শুরুতে, মানে এই যে এটা তো প্রোগ্রামের শুরু তাই না, প্রোগ্রামের শুরুতেই যদি প্রোগ্রামের শুরু বলতে এই যে 1 2 3 4 নম্বর লাইন, তো 4 নম্বর লাইনে যদি আমরা ডিক্লেয়ার করি মেইন ফাংশনের আগে, এই যে এটা হচ্ছে মেইন ফাংশন, এই যে মেইন যা লেখা হয়েছে না, এটা হচ্ছে মেইন জি ফাংশন। স্যার। এই মেইনের আগে যদি লিখি তখন সেটা হচ্ছে গ্লোবাল, সেটা হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন। তো আমরা চাইলে আগেও ডিক্লেয়ার করতে পারি, আবার ভিতরেও ডিক্লেয়ার করতে পারি। যদি ভিতরে ডিক্লেয়ার করি তাহলে এই যে এখানে দেখো ভিতরেও দেখো ডিক্লারেশন পার্ট আছে, এই যে দেখো মেইন ফাংশন এখান থেকে শুরু হচ্ছে, এরপরে দেখো ভিতরেও ডিক্লারেশন পার্ট আছে। মানে আমরা চাইলে একটা ভেরিয়েবল এখানেও ডিক্লেয়ার করতে পারি, আবার এখানেও ডিক্লেয়ার করতে পারি। এখানে যদি ডিক্লেয়ার করা হয় তাহলে পুরো প্রোগ্রামে সেটার ইফেক্ট থাকবে। আর এটা যদি এখানে ডিক্লেয়ার করি তাহলে এই যে ব্র্যাকেটের শুরু এবং শেষ এই এর ভিতরে শুধু এটার ইফেক্ট থাকবে। বুঝো নাই আমার কথা? স্যার বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, না বুঝলে বলবা, সমস্যা নেই, তবে এই পার্টগুলা না বুঝলেও সমস্যা নাই, কারণ এগুলা আমাদের প্রোগ্রামে শুধু এইটুকুর জন্যই লাগবে, এরপরে তোমাদের তো বোঝাও লাগবে না এই জিনিসগুলা। তবে আমার কাছে মনে হয় তোমরা অ্যালগরিদম যেভাবে বুঝেছো ইজিলি, যদি এইগুলা একটু কনসেন্ট্রেশন দাও তোমরা বুঝবা, মানে সমস্যা হবে না আশা করি। এরপরে দেখো এক্সিকিউশন পার্ট। এক্সিকিউশন পার্টটা হচ্ছে প্রোগ্রামের এই যে যেমন আমি এটা এক্সিকিউট করলাম, মানে প্রিন্ট করলাম হ্যালো ওয়ার্ল্ড, তাহলে এটা এক্সিকিউশন হলো। এখানে যদি কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করতাম সেটাও এক্সিকিউশন পার্টের মধ্যে পড়তো। এরপরে আসছে সাব প্রোগ্রাম। সাব প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামের বিভিন্ন ফাংশন ডিক্লেয়ার করা। একটা ফাংশন হচ্ছে ব্লক অফ কোড, যেটা আমরা প্রোগ্রামে বিভিন্ন সময় আমাদের কাজকে সহজ করে দেয়। আচ্ছা, এটাও দরকার নেই আপাতত। তো এতটুকু বুঝো যে এই একটা প্রোগ্রামের বেসিক গঠন যদি আসে তাহলে এই জিনিসটা তোমরা ঠাটা মুখস্থ করে লিখে দিবা। আমি তো অনেকগুলো পার্ট বুঝাইলাম, এরপরে তোমরা আরো বোঝার সময় পাবা, তখন আমরা আরো বিস্তারিত বুঝতে পারবো। কিন্তু এতটুকু তোমাদেরকে লিখতে হবে যে তোমরা যখন তোমাদের এই সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার এটা কিন্তু আসে 2 মাসের জন্য, তখন এই পার্ট গুলো আর কি লিখতে হয়। তো নেক্সট তোমাদের যে এক্সাম আসবে সেই এক্সামে তো আর এগুলো আসবে না। এটা তো মানে এটা তো আসে হচ্ছে ওই যে কি পরীক্ষা, মানে লিখিত পরীক্ষার জন্য, তোমাদের এমসিকিউ আসবে না। হ্যাঁ, এমসিকিউ তে আসবে না। আবার দেখো এখানে সব বিস্তারিত আমি যে কথাগুলো বললাম সেগুলো দেওয়া আছে। এরপর এই যে এখানে প্রোগ্রাম দিয়ে ওটা ব্যাখ্যা করা আছে যে কোনটা কোন পার্ট। আমি যেটা যেমন একটা প্রোগ্রাম লিখে ব্যাখ্যা করলাম না, এরকম ব্যাখ্যা করা আছে এখানে। তো এটাও জি তোমরা স্যার। দেখবা, হ্যাঁ লেখাগুলা ব্যাখ্যা করা আছে। যেমন এই প্রোগ্রামে এই যে conio.h, এটা একটা হেডার ফাইল ইউজ করা আছে। এই হেডার ফাইলটা অপ্রয়োজনীয়, কারণ আমরা আমাদের প্রোগ্রামে এই হেডার ফাইল ইউজ করব না। যেটা প্রয়োজন নাই তোমাদের বইয়েও দেখবা, অনেক বইয়ে এটা দেওয়া আছে। তো আমার যেটা দরকার নাই সেটা আমি আজ এটা ইউজ করব না। ঠিক আছে, শুধু শুধু এটা নিয়ে প্রোগ্রামের লাইন বেড়ে যাবে, তোমাদের বুঝতে প্রবলেম হবে। এখন দেখো যতটুকু পড়াইলাম এতটুকুতে কোশ্চেন, নমুনা প্রশ্ন। সি ভাষাকে মিড লেভেল ভাষা বলা হয় কেন? আমি পড়ে আসছিলাম, মনে আছে? মিড লেভেল বা মধ্যম স্তরের ভাষা কেন বলা হয় সি কে? স্যার ওই যে নিম্ন স্তরের ভাষা এবং হ্যাঁ, নিম্ন স্তরের ভাষার বৈশিষ্ট্য এবং উচ্চ স্তরের ভাষার বৈশিষ্ট্য দুইটাই এতে আছে। উচ্চ দুটো। হ্যাঁ, এই জি জন্য স্যার। এটাকে মধ্যম স্তরের ভাষা বলা হয়। এরপর বলছে সি প্রোগ্রামিং ভাষায় ফাংশনের হেডার ফাইল বলতে কি বোঝায়? হেডার ফাইল বলতে কি বোঝায়? এই যে এটা, ওই যে হ্যাঁ, এই লিঙ্ক সেকশনে যেটা লেখা হয় সেটাকে হেডার ফাইল বলা হয়। তার মানে প্রোগ্রামের এটা হচ্ছে হেডার ফাইল। অ্যান্সার এখানে দেওয়া আছে যদিও, এই যে দেখো, সি প্রোগ্রামের সোর্স কোডের লিঙ্ক সেকশনে লাইব্রেরিতে সংরক্ষিত যেসব ফাইলকে যুক্ত করা হয় তাদেরকে হেডার ফাইল বলে। সো সি প্রোগ্রামে মেইন ফাংশনের গুরুত্ব লেখো। এই যে সি প্রোগ্রামের এই যে বললাম ইন্টিজার মেইন, এই যে মেইন ফাংশনের শুরু হচ্ছে যে ব্র্যাকেটের শুরু এখানে আর শেষ এখানে, এই যে মেইন ফাংশনের ভিতরেই সবকিছু লেখা হয়। আর মেইন ফাংশনটা হচ্ছে সি প্রোগ্রামের মাদার পার্ট, এর বাইরে কোনো কিছু এক্সিকিউশন হয় না। সো সি প্রোগ্রামে মেইন ফাংশনের গুরুত্ব অপরিসীম, মেইন ফাংশন ছাড়া সি প্রোগ্রাম লেখা যাবে না, মানে এক্সিকিউশন হবে না। তাহলে দেখো সি প্রোগ্রাম হলো একটি
একাধিক ফাংশনের সমষ্টি। মেইন ফাংশন হলো সি প্রোগ্রামের মূল গঠন, তাই প্রতিটি সি প্রোগ্রামে মেইন ফাংশন থাকতে হবে। অন্যান্য সকল ফাংশনকে মেইন ফাংশনের ভিতরে কল করতে হয় এবং সকল স্টেটমেন্ট মেইন ফাংশনের ভিতরে লিখতে হয়। উপরোক্ত আলোচনা থেকে সি প্রোগ্রামের ফাংশনের গুরুত্ব উপলব্ধি করা যায়। 2 মার্কসের জন্য এই কোশ্চেনটা আসে, ঠিক আছে? জি স্যার। তাহলে তোমাদের যদি আসে যে হ্যাশ ইনক্লুড stdio.h, এটি কি কি লিখবা? স্যার তাহলে এটা হচ্ছে হেডার ফাইল। হেডার ফাইল এটা। হ্যাঁ, তোমাদের কিন্তু এরকম একটা ছোট্ট প্রোগ্রাম দিবে, দিয়ে বলবে যে এই প্রোগ্রামে এই অংশটাকে কি বলা হয়, এই অংশটাকে হেডার ফাইল বলা হয়। এমসিকিউতে জি কিন্তু স্যার। এরকম আসবে। আবার বলতে পারে যে এই যে মেইন, এটা কি? ইন্টিজার মেইন, এটা কি? মেইন ফাংশন। মেইন ফাংশন। হ্যাঁ, আবার বলতে পারে যে প্রিন্টএফ এর কাজ কি? প্রিন্টএফ দিয়ে কি করা হয়? প্রিন্টএফ কি আউটপুটে দেখানোর জন্য না, প্রিন্টএফ লিখে প্রিন্ট করার জন্য, মানে আউটপুটে দেখানোর জি জন্য। স্যার। তার মানে প্রিন্টএফ হচ্ছে একটি আউটপুট ফাংশন। ইনপুট ফাংশন কোনটা সেটা আমরা এখনো করি নাই। ইনপুট ফাংশনের কাজ আমরা পরে করব, মানে নেক্সট আমরা দেখাবো। তাহলে যতটুকু শিখলাম আমরা ভালোভাবে শিখবো। আমরা হচ্ছে কি কি শিখলাম এখানে? এটা হেডার ফাইল, এটা মেইন ফাংশন, এটা হচ্ছে আউটপুটে দেখানোর জন্য আউটপুট ফাংশন। এখানে দেখো আমি যদি চাই যে যে হ্যালো ওয়ার্ল্ড এর পরিবর্তে তোমাদের দুইজনের নাম লিখবো, তাও লিখতে পারি। দেখো, হ্যালো দিশা এন্ড ছোয়া। হাউ আর ইউ? দেখো আসছে না? জি স্যার। হ্যালো দিশা এন্ড ছোয়া, হাউ আর ইউ। মানে এক কথায় তুমি এই যে ডাবল ইনভার্টেড কমা এই দুইটার মধ্যে যা লিখবা সেটাই আউটপুটে দেখাবে। তাহলে আমরা মোটামুটি ভাবে শিখলাম। আচ্ছা, এখানে একটা কথা বলছে, সি একটি কেস সেনসিটিভ ভাষা, বুঝিয়ে লেখো। এটা বোঝানোর জন্য আমি এখানে চলে আসলাম। এসে দেখো এখানে আইটা বড় হাতের দিব, আপার কেস এটা দিব। হ্যাঁ, এবার দেখো, দেখো এখানে লাল চিহ্ন আসছে, তার মানে প্রোগ্রামে ভুল। ভুল হয়েছে স্যার এখানে, হ্যাঁ, তার ভুল জন্য। হয়েছে। তার মানে আমাদের এখানে ছোট হাতেরই লিখতে হবে, মানে লোয়ার কেস লেটার লিখতে হবে। তার মানে এখানে কোশ্চেনটা দেখো, এবার বলছে সি একটি কেস সেনসিটিভ ভাষা, বুঝিয়ে লেখো। তার মানে সি ভাষার সব অক্ষর স্মল লেটারে হতে হবে, কারণ সি তে স্মল এবং ক্যাপিটাল লেটারের মধ্যে পার্থক্য আছে। যেমন মেইনকে মেইন বড় হাতের লিখলে বা এম এ এ বড় হাতের লিখলে সিনট্যাক্স এরর দেখাবে। এই জন্য সি কে কেস সেনসিটিভ ভাষা বলা হয়। এখন বুঝছো কেন কে সি কে কেস সেনসিটিভ ভাষা বলা হয়? জি স্যার। হ্যাঁ, কারণ সহজ। জি কারণ স্যার। এখানে ছোট হাতের বড় হাতের লিখলে প্রবলেম হবে, তোমাকে সব ছোট হাতের লিখতে হবে। কিন্তু এই ডাবল ইনভার্টেড কমার ভিতরে কিন্তু তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো, মানে এই প্রিন্ট এফ এর ভিতরে, প্রিন্ট এফ যে লিখলা না এই ডাবল ইনভার্টেড কমার ভিতরে, এর ভিতরে তুমি যা মন চায় তাই লিখতে পারো, সমস্যা নাই। কিন্তু এর বাইরে যেগুলো আছে সেগুলা, মানে এই যে কিওয়ার্ড বলছিলাম না আমি, 32টা জি স্যার। কিওয়ার্ড, এগুলা কিন্তু সব 32। কিওয়ার্ড। হ্যাঁ, এগুলা কিন্তু সব কিওয়ার্ড। এই যে ইন্টিজার, মেইন, প্রিন্টএফ, ইনক্লুড, stdio.h, এগুলো সব হচ্ছে কিওয়ার্ড। তো এই সব কিওয়ার্ড গুলা তুমি কোনোভাবেই আপার কেস লেটার লিখতে পারবা না, মানে বড় হাতের লেখা লিখতে পারবা না। ইউ হ্যাভ টু রাইট লোয়ার কেস লেটার। এই কারণে সি কে সেনসিটিভ, কেস সেনসিটিভ ভাষা বলা হয়। তাহলে এতটুকু বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি কিন্তু একটু স্লোলি আগাচ্ছি প্রথম দিকে, কারণ এইগুলা তোমরা যদি ক্লিয়ারলি বুঝো পরবর্তীতে দেখবা খুব দ্রুত আগানো যাচ্ছে। মানে এই সি প্রোগ্রামটা একটু প্রবলেম করে, তো মানে পোলাপান দু একটা ক্লাস করার পরে মানে প্রথম দিকে বুঝে না, মানে প্রথম দিকে না বুঝলে মনোযোগ দিতে চায় না। তো তোমরা যদি বুঝো তখন দেখবা মনোযোগ আসতেছে, আর না বুঝলে এমনি মনোযোগ আসবে না। যাই হোক, সি একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা, ব্যাখ্যা করো। আমরা একটু আগে বললাম যে সি হচ্ছে মধ্যম স্তরের ভাষা,
এখন বলতেছে সি একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা, ব্যাখ্যা করো। দেখো সি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা, কারণ কি সি এর মধ্যে উচ্চ স্তরের সব প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য আছে, আছে না? স্যার জি স্যার। নিম্ন স্তরের ভাষাও তো আছে। নিম্ন স্তরের ভাষার বৈশিষ্ট্যও আছে, আবার উচ্চ স্তরের ভাষার বৈশিষ্ট্যও আছে। এখন যদি কেউ বলে সি একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা, তাহলে সেটা ভুল হবে না। জি আমার কথা, স্যার। তাহলে সেটা ভুল হবে না। তাহলে তুমি বলবা যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে উচ্চ স্তরের সকল বৈশিষ্ট্য বিদ্যমান, এই জন্য সি কে উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা উচ্চ স্তরের বলা হয়। এতটুকু বললেই হবে। আচ্ছা, এখন বলতেছে সি প্রোগ্রামিং ভাষায় লিখিত প্রোগ্রামে হ্যাশ ইনক্লুড stdio.h আবশ্যক কেন, ব্যাখ্যা করো। কারণ এটা হেডার ফাইল, তাই তো? জি স্যার, এটা হিডেন ফাইল লিংক হ্যাঁ, তার সেকশন। মানে আমাদের প্রোগ্রামে যদি কোনো কিছু ইনপুট এবং আউটপুট দেখাইতে হয়, তাহলে এই হেডার ফাইলটার গুরুত্ব অপরিসীম, এবং এটা না লিখলে প্রোগ্রাম রান করবে না। এই জন্য এটা প্রোগ্রামে আবশ্যক। আচ্ছা, এখন আমরা পড়বো ডেটা টাইপ। আমরা ডেটাবেজে ডেটা টাইপ পড়েছিলাম, মনে আছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ডেটাবেজে ডেটা টাইপ পড়েছিলাম। সেটা হচ্ছে ডেটা কি ধরনের হতে পারে, নাম্বার হতে পারে, তারপরে অ্যালফাবেট হতে পারে, তারপরে ফ্র্যাকশন নাম্বার হতে পারে, এরকম হতে পারে না, বলছিলাম না? জি স্যার জি বলছিলেন। স্যার। হ্যাঁ, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও ঠিক একই রকম। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একই রকম, কিন্তু আমরা একটু ভিন্ন নামে চিনব। দেখো, এখানে ডেটা টাইপ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে প্রাইমারি ডেটা টাইপ, ডেরিভ ডেটা টাইপ, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। তো আমরা এর মধ্যে শুধু প্রাইমারি ডেটা টাইপটা পড়বো, ডেরিভড আর ইউজার ডিফাইন্ড এগুলো পড়বো না, কারণ তোমাদের এগুলো আসে না। তোমাদের যেটা আসে সেটা হচ্ছে প্রাইমারি ডেটা টাইপ। তো প্রাইমারি ডেটা টাইপ হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে CHAR, এটা হচ্ছে ক্যারেক্টারের শর্ট ফর্ম। তো ওখানে আমরা পড়েছিলাম টেক্সট, এখানে সেটা পড়ছি ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কি, লেটার, যেটা অ্যালফাবেট, ABCD এগুলা। তো আমরা ওখানে পড়েছিলাম টেক্সট, মনে আছে? টেক্সট। জি স্যার। পড়ছি অ্যালফাবেট বা হচ্ছে ওই যে ক্যারেক্টার। ওখানে পড়েছিলাম নাম্বার, এখানে পড়বো ইন্টিজার। তো নাম্বারের ভিতরে আমাদের ফ্র্যাকশন নাম্বারও ছিল, তারপরে পূর্ণ সংখ্যাও ছিল। কিন্তু এইখানে ফ্র্যাকশন নাম্বার, পূর্ণ সংখ্যা এবং বড় সংখ্যা এগুলো আলাদা আলাদা ভাবে বলবো। যেমন ইন্টিজার, ইন্টিজারের শর্ট ফর্ম হচ্ছে INT। তো ইন্টিজার দিয়ে আমরা বুঝাই হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে কোনো ফ্র্যাকশন ভ্যালু থাকবে না। যেমন 1 2 3 এরকম পূর্ণ সংখ্যা। এখানে যদি তুমি বলো 1.2, তাহলে আবার ইন্টিজার হবে না, তখন হয়ে যাবে ফ্লোট। ফ্লোট। হ্যাঁ, ফ্লোট দিয়ে বোঝাবে হচ্ছে ফ্র্যাকশন নাম্বার, মানে হচ্ছে তাই বলে এমন না যে ফ্লোটের মধ্যে তুমি পূর্ণ সংখ্যা লিখতে পারবা না। ফ্লোট ডেটা টাইপ নিলেও তুমি পূর্ণ সংখ্যা লিখতে পারবা। তার মানে ফ্লোটের মধ্যে পূর্ণ সংখ্যাও আছে, আবার ফ্র্যাকশন নাম্বারও আছে, কিন্তু ইন্টিজারের মধ্যে শুধু পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। হ্যাঁ, তাহলে এখন কথা হতে পারে, তাহলে ডাবলের কাজটা কি? স্যার এখন দুইটাই। হ্যাঁ, ডাবলের মধ্যে, ফ্লোটের মধ্যেও যেমন ইন্টিজার এবং ফ্র্যাকশন দুইটাই আছে, ডাবলের মধ্যেও দুইটাই আছে, কিন্তু ডাবলের লিমিটটা অনেক বেশি। লিমিট বলতে মনে করো যে ইন্টিজার এবং ফ্লোটের একটা লিমিট আছে। লিমিট হচ্ছে এই যে দেখো এখানে দেওয়া আছে, ইন্টিজারের লিমিট এই যে দেখো 32,768 থেকে, সরি, -32,768 থেকে +32,768। এখন এর চেয়ে বেশি কিছু লিখতে গেলে তোমাকে ডাবলে চলে যেতে হবে। মানে মনে করো যে তুমি একটা নাম্বারের ভ্যালু নিবা 33,000। এখন 33,000 যদি নিতে চাও, তাহলে তুমি ইন্টিজার টাইপের নিতে পারবা না, তোমাকে ডাবল টাইপের নিতে হবে। ডাবল লিখতে হবে। হ্যাঁ, তখন তোমাকে ডাবল নিতে হবে। এখন ডাবলে দেখো জায়গা, মেমোরিতে জায়গাও বেশি লাগে, 8 বাইট। দেখো, ক্যারেক্টারের জন্য, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য 1 বাইট জায়গা লাগে, ইন্টিজারের জন্য 2 বাইট লাগে, ফ্লোটের জন্য 4 বাইট লাগে, ডাবলের জন্য লাগে 8 বাইট। তার মানে ডাবলে জায়গা সবচেয়ে বেশি লাগে। এতটুকু বুঝছো? জি স্যার। এটা জি স্যার। এই যে মানে
ইন্টিজারের জন্য মেমোরিতে কতটুকু জায়গা লাগে, ফ্লোটের জন্য কতটুকু জায়গা লাগে, এটা ঠাড়া মুখস্থ করে ফেলবা। এটা এমসিকিউ তে আসে, দেখা যাচ্ছে নেক্সট পরীক্ষায়ও আসতে পারে। এখন আসলাম ফরম্যাটে। যে ক্যারেক্টারের জন্য, ক্যারেক্টারের ফরম্যাটটা হচ্ছে পার্সেন্টেজ সি, ইন্টিজারের ফরম্যাটটা হচ্ছে পার্সেন্টেজ ডি, ফ্লোটের ফরম্যাট হচ্ছে পার্সেন্টেজ এফ, ডাবলের ফরম্যাট হচ্ছে পার্সেন্টেজ ওয়ান এফ। এই ফরম্যাটটা কি সেটা আমি তোমাদেরকে এখন বুঝাবো না, সেটা পরে আসবে, সেটা পরে যখন আসবে তখন আমি তোমাদেরকে বুঝাবো। কিন্তু এতটুকু জেনে রাখো যে ক্যারেক্টারের ফরম্যাট হচ্ছে পার্সেন্টেজ সি। এটা কিন্তু এমসিকিউ তে বহুবার আসছে, বহুবার, মানে আসে যে ক্যারেক্টারের ফরম্যাট কি, তখন পার্সেন্টেজ সি পার্সেন্টেজ ডি সবগুলা থাকে, তখন দেখো নামে দেখো মিল আছে, পার্সেন্টেজ সি দিয়ে ক্যারেক্টার, ইন্টিজার দিয়ে বোঝায় পার্সেন্টেজ ডি, ফ্লোট পার্সেন্টেজ এফ, এফ এর সাথে মিল আছে। আর ডাবলের সাথে আর ইন্টিজারের সাথে মিল নাই, ডাবলের ক্ষেত্রে পার্সেন্টেজ ওয়ান এফ, পার্সেন্টেজ ওয়ান এফ। তাহলে এটা মুখস্থ করে ফেলবা একেবারে ঠান্ডা, ঠিক আছে? জি স্যার। এটা মুখস্থ করে ফেলবা। আমি নেক্সট ক্লাসে জি তোমাদের স্যার। পড়ানো শুরু করার আগে আগে একটু যাচাই করে নিব তোমরা পড়ছো কিনা। যদি পড়ো তাহলে মানে আগাবো, যদি না পড়ো তাহলে কিন্তু আমি আগাবো না। আচ্ছা, এখন দেখো এখানে আমি যেগুলা বললাম সেই কথাগুলাই আছে। ক্যারেক্টার, এই যে দেখো, এই ডেটা টাইপ একটি ক্যারেক্টার সংরক্ষণ করে, যেমন এ, বড় হাতের এ হতে পারে, ছোট হাতের এ। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন 10, 300, 6000। ফ্লোট হচ্ছে সিঙ্গেল প্রিসিশন বিশিষ্ট ডেসিমাল সংখ্যা, ভগ্নাংশ মান সহ। ডাবল হচ্ছে ডেটা টাইপ ডাবল প্রিসিশন বিশিষ্ট, এটা হচ্ছে ভগ্নাংশ মান সহ এবং এটা একটু বড় নিতে পারে আর কি। আর কিওয়ার্ডের কথা বলছিলাম আমি, মনে আছে কিওয়ার্ড 32টা বলছি। স্যার যে 32 সংখ্যা আর কি। সি ভাষা 32 কিওয়ার্ড সাপোর্ট করে, যা নিচে দেওয়া হলো। এগুলা মুখস্থ করার দরকার নেই। 32টা কিওয়ার্ড মুখস্থ করলে শুধু শুধু ব্রেনের জায়গা লস হবে, এত যে মুখস্থ করে মাথা খারাপ করার দরকার নেই। যেগুলো আসে আমরা জানতে, পড়তে পড়তে যেগুলো আসবে ওগুলো এমনি তোমরা শিখে ফেলবা এগুলা। তো চলো আমরা নেক্সট ক্লাসে পড়বো, আজকে এই পর্যন্তই থাক, কারণ এমনিতেই একটু কঠিন জিনিস তো তোমরা এতটুকুই পড়ো।